असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ডাক্তার সৌভিক সমমাল এবং ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস স্মারক বক্তৃতা। ডাক্তার সৌভিক সমমাল হাওড়া জেলার বেগড়ি গ্রামে 5ই ফেব্রুয়ারি 1985 সালে জন্মগ্রহণ করেন। পিতা ডাক্তার সমীর কুমার মাল ও মা শ্রীমতী কৃষ্ণা মাল। মেধাবী ছাত্র সৌভিক রামকৃষ্ণ মিশন রহড়া থেকে 2000 সালে মাধ্যমিক ও 2002 সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং 2007 সালে MBBS পাশ করেন। ডাক্তারি শাস্ত্রে উচ্চশিক্ষার জন্য তিনি রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কলকাতাতে শল্য বিভাগে ভর্তি হন। 2012 সালে চক্ষু বিভাগে শল্য চিকিৎসক হন এবং কৃতিত্বের সঙ্গে সেই দায়িত্ব পালন করেন। মাত্র 1 মিনিট 25 সেকেন্ডে একটি ক্যাটারাক্ট অপারেশন করতে তিনি পারতেন। 2013 থেকে 2018 পর্যন্ত তিনি সরকারি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়াতে চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছেন। তার উদ্যোগে ও ঐকান্তিক চেষ্টায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়াতে প্রথম ছাত্রদের জন্য মাস্টার অফ সার্জারি পড়াবার ব্যবস্থা হয়। দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তিনি 2018 থেকে 2020 সাল পর্যন্ত চক্ষু বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ছিলেন। 30শে জুন 2020 সালে মাত্র 35 বছর বয়সে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। তার অল্প পরিসর কর্মজীবনের মধ্যে সেবার মনোভাবই প্রকাশ পেয়েছে। ডাক্তার সৌভিক সমমাল স্মারক বক্তৃতা তার পিতা ডাক্তার সমীর কুমার মাল ও মা শ্রীমতী কৃষ্ণা মালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা দুজনকেই ইনস্টিটিউটের তরফে আন্তরিক সম্ভাষণ এবং সৌভিকের কাকা তাকেও ইনস্টিটিউটের তরফে আমরা সাদর অভ্যর্থনা এবং সম্ভাষণ জানাই। ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস। ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাসের জন্ম 7ই অক্টোবর 1933 সালে। বাবা ডাক্তার প্রভাত কুমার বিশ্বাস এবং মা পারুল বিশ্বাস। রাঁচির বিশপ ওয়েস্টকট স্কুলে পড়াশুনো করেন এবং পরবর্তীকালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেন। এরপর ডাক্তারি শাস্ত্রে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি বিদেশ যাত্রা করেন এবং লন্ডন থেকে MRCP DPH ডিগ্রি লাভ করেন। ডায়াবেটিস রোগের চিকিৎসায় তার আগ্রহ ছিল বেশি। জীবনের শেষ দিন পর্যন্ত রোগীদের সেবা করে গিয়েছেন। সাহিত্য, সঙ্গীত, ক্রীড়া ও ইতিহাসের প্রতি তার গভীর আগ্রহ ছিল। উপস্থিত বুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন, তার ব্যবহারের মধ্যেই তা প্রকাশ পেত। সর্বদাই ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে ইতিবাচক, নিয়মানুবর্তী এবং অনাড়ম্বর জীবনযাপন তিনি করেছেন। ডাক্তার বিশ্বাস 9 ডিসেম্বর 2015 সালে ইহলোক ছেড়ে অমৃতলোকে যাত্রা করেন। ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস স্মারক বক্তৃতা তার কন্যা অধ্যাপিকা নীলিনা ঘোষের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাসের সকল পরিবারবর্গকে সম্ভাষণ এবং অভ্যর্থনা জানাই। আজ ডাক্তার সৌভিক সমমাল এবং ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস স্মারক বক্তৃতা দেবেন ডক্টর আনন্দ চন্দ্র, রিসার্চ সায়েন্টিস্ট, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তার আলোচনার বিষয় চাইল্ড সার্ভাইভেলিটি অ্যান্ড সেফ মাদারহুড, দ্য ইন্ডিয়ান পার্সপেক্টিভ। আমি ডক্টর চন্দ্রকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। মোটামুটি 50 মিনিট মতো, তারপর সকলকে আমার আন্তরিক প্রণাম এবং নমস্কার। আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা পুণ্যভূমি। তার কারণ ছোটবেলার থেকে একটা কথা শুনেছিলাম, যত মত তত পথ। তখন তো বুঝতাম না, কথাটা খুব মনে ধরেছিল। কে বলেছিলেন সেটাও হয়তো জানতাম না, কিন্তু নিজের মনে মনে আওড়াতাম, যত মত তত পথ, যত মত তত পথ। একটা
পদ্যের মতন, একটা কবিতার মতন। পরে যখন দুষ্টু বুদ্ধি মাথায় এলো তখন বুঝলাম যে যার এটা কথা তিনি আমাদের মতন রক্তমাংসের মানুষ হতে পারেন, কিন্তু তার কাছে পৌঁছনো সত্যি একটা নাথিং লেস দ্যান এ মিরাকল। এবং সেইটা যিনি করেছেন পৃথিবীর কাছে, সেই মানুষটাকে আমাদের কাছে আমাদের মতন করে নিয়ে এসেছেন, সেও আর এক দামাল ছেলে, যিনি বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে বোধহয় বাইরে মাঠে গিয়ে ফুটবল খেললে সেটা ভগবানের অনেক কাছে যাওয়ার পথ তৈরি হয়। তো ওই ছোটবেলায় ওই ফুটবল খেলাটাই বড় করে দেখেছিলাম। উনি কিভাবে বলেছিলেন, কেন বলেছিলেন সেটা তো তখন বুঝতে পারিনি। এবং একটা কথা আপনাদের বলে দিই, এখনো অবধি কিন্তু আমি, লোকে হয়তো ক্রিকেট নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আমরা এখানে, কেননা তার বাজার হয়তো অনেক বেশি, কিন্তু আমি এখনো অবধি ফুটবল কিন্তু আমার প্রথম খেলাধুলার মধ্যে আমার প্রথম প্রেম। সেই দামাল ছেলেটি বলেছিল 11ই সেপ্টেম্বর 1893 সালে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো দেখুন, আমরা তো আমাদের নিজেদের বুদ্ধি অনুযায়ী, নিজেদের মনন অনুযায়ী আমরা প্রত্যেকে এক একজন এক এক রকমভাবে আমরা জীবনকে দেখি। আমি কিন্তু দেখেছি এইভাবে যে জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে। জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে। তো আমার এইটা মনে হয়েছিল ছোটবেলার থেকেই এটা, যে আমি কিন্তু ডাক্তার হব। যদিও আমাদের বাড়িতে একটা ছোট্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল আমার বাবার, কিন্তু কেন জানি না ছোটোর থেকেই একটা এই আকর্ষণ ছিল ডাক্তারির প্রতি। আস্তে আস্তে যখন স্কুলের পরে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমাদের চান্স পেতে হতো, আমরা সেখানে পড়তে আরম্ভ করলাম। যতটা না থিওরিটিক্যাল পড়াশোনা আমাদের করতেই হবে, না হলে পাশ না করলে তো আর এর ওপরের ইয়ারে যাওয়া যায় না, তার থেকে আমার মনে হতো যে রোগে ভুগে লোকগুলো ওয়ার্ডে পড়ে রয়েছে, বা এত হাজার হাজার লোক যারা আউটডোরে দাঁড়িয়ে রয়েছে একটু ডাক্তারবাবুকে দেখাবে বলে, একটু উনি হয়তো উপশম করে দেবেন, এই যে গভীর প্রত্যয়, এই গভীর বিশ্বাস, সেইটা কিন্তু আমাকে চিরকাল টেনেছে, আজও টানে। আমার এখন প্রফেশনাল দিকে হয়তো রিটায়ার করার কাছাকাছি এসে গেছি, আর হয়তো 2-3 বছরের মধ্যেই রিটায়ার করব, কিন্তু এখনও এইটুকু বলতে পারি যে এখনও কিন্তু আমি নতুন জিনিস শিখতে চাই, নতুন জিনিস শিখি। এবং তার সবথেকে অত্যাচার কিন্তু হয় আমার ছাত্রদের, কেননা তাদের থেকে আমি বলি যে এই বই নিয়ে এসে, এখনও কিন্তু ইন্টারনেট হয়েছে, একটা বোতাম টিপলেই অনেক কিছু বেরিয়ে আসে, কিন্তু আমরা এখনও কিন্তু সেই ওল্ড স্কুল। আমরা তাদেরকে বলি এই এটা একটু পড়, কি নতুন বেরোলো, তোরা কিছু শিখলি কিনা বল। এক সময় তারা বলে, স্যার আপনি কোথায়, আপনার থেকে আমরা শিখব, কিন্তু আপনি আমাদের থেকে শিখছেন। আমি বললাম যে হ্যাঁ রে, তোরাও দেখবি যদি নতুন জিনিস ভালোবাসিস, যদি সত্যি সত্যি মানুষের কিছু উপকার করতে পারিস, দেখবি টাকা পয়সা তো আছেই, টাকা পয়সা ছাড়া জীবন চলে না, কিন্তু তার থেকেও বড় পুরস্কার হচ্ছে গিয়ে একজন মানুষ, সে আর্ত মানুষ, সে ভালো হয়ে গিয়ে
যে আশীর্বাদটা করে তার থেকে বড় পাওনা, তার থেকে বড় আশীর্বাদ কিন্তু আমাদের কারুর নেই। এটা আমার বিশ্বাস। সবার যে এক বিশ্বাস থাকবে তা নাও হতে পারে, কেননা একটু আগেই যেটা বললাম, যত মত তত পথ। তো যাই হোক, এই সবের দোলাচলের মধ্যে দিয়ে আজকে আমরা এইখানে উপনীত হয়েছি। এবং আপনারা জেনে খুব আশ্চর্য হবেন, আপনাদের মাঝে মাঝে কিন্তু আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, মানে খুব একাডেমিক কিছু না, কিন্তু আপনাদের একটু ধ্যান ধারণা জানার জন্যে। আমরা তো জানি যে ইনফ্যান্ট মর্টালিটি বা বাচ্চারা যে আমাদের মায়ের কোল ছেড়ে চলে যায়, সেটা তো আমাদের মতন তৃতীয় বিশ্বে ভীষণ র্যাম্প্যান্ট, ভীষণ মানে রোজই প্রায় হচ্ছে। আপনাদের কি কোনো ধারণা আছে যে ধরুন মিনিটে কতজন কি কত সেকেন্ডে কতজন, একটা যদি আন্দাজ কেউ দিতে পারেন, একটু কেউ কি বলতে পারেন? এইটা না বলে দিলে আপনারা মানে আমরা কি জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপনারা আমরা কেউই এটা মানে অনুধাবন করতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো না। এই কয়েক বছর আগে অবধি ইনফ্যান্ট মর্টালিটি রেট বলে একটা কথা আছে, কিছু কিছু ইংরেজি ভাষাতে আমাকে বলতেই হচ্ছে, কেননা এগুলো আমরা শিখেইছি ইংরেজি পড়ে, সেই জন্যে আমাকে মাপ করবেন। আমার মাদার টাং, আমার মাতৃভাষাতে বলতে পারলেই হয়তো ভালো হতো, কিন্তু কিছু কিছু উক্তি বা টার্ম আমাকে ইংরেজিতেই বলতে হচ্ছে। অর্থাৎ এই ইনফ্যান্ট মর্টালিটি রেট বা ইনফ্যান্ট মর্টালিটির মধ্যে কিন্তু সিংহভাগ হচ্ছে নিওনেটাল মর্টালিটি। আচ্ছা, ইনফ্যান্টই বা কী আর নিওনেটই বা কী, সেইটা আমরা একটু মানে খোলসা করে বুঝে নিই। নিওনেট হচ্ছে গিয়ে সদ্যজাত শিশু, সেটা তো আমরা বুঝলাম যে সদ্য ভূমিষ্ঠ হয়েছে, সে হচ্ছে, তাকে বলা হয় নিওনেট, সদ্য জন্ম হয়েছে। আর ইনফ্যান্ট হচ্ছে 1 বছর বা 12 মাস বা 365 দিনের জন্মেছে যে বাচ্চা, তাকে আমরা সাধারণত বলে থাকি যে ইনফ্যান্ট। তাহলে এই যে 28 দিন অবধি আমরা বলবো নিওনেট, অর্থাৎ 1 মাস আমরা যদি হিসেবের সারল্যের জন্য ধরে নিই, অর্থাৎ 1 মাসের বাচ্চাকে আমরা বলবো নিওনেট, আর 1 বছরের বাচ্চাকে আমরা বলবো ইনফ্যান্ট। তো এই ইনফ্যান্ট মর্টালিটির কিন্তু 75 to 80% হচ্ছে গিয়ে নিওনেটাল মর্টালিটি বা নিওনেটাল ডেথ, অর্থাৎ সদ্যজাত শিশু তার মায়ের কোল ছেড়ে চলে যাওয়া। এটা কিন্তু আমাদের দেশে, শুধু আমাদের দেশ বলবো না, আরও অনেক দেশ আছে, কিন্তু আমরা আমার বিশ্বাস যে অন্যদের ভালোটা আমরা দেখব, কি তাই নয় কি? অন্যরা কে কি খারাপ করেছে, আপনারা অনেকেই জানেন যে পলিটিক্সে এখানে এই খারাপটা হয়েছে, এখানে 5 জন মারা গেছে, ওইখানে তো ওই প্রদেশে তো 10 জন মারা গেছে, তাতে আমার কি হলো? আমি এইভাবে দেখি। কাজে আমি তাদের ভালোটা পারলে দেখব, তাদের খারাপটা দেখব কেন? এবং তাদের চেষ্টা করব যাতে আমি যদি ভালো করতে পারি আমার জায়গাতে তাদের উন্নীত করে নেওয়া। এটাই কিন্তু আমি এই মন্ত্রে বিশ্বাস করি। তো এই নিওনেটাল মর্টালিটি কীরকম সাংঘাতিক সেটা আমাদের যেহেতু পপুলেশন এত বেশি, সেই জন্যে হয়তো আমরা অতটা মানে এটাকে রিয়েলাইজ করতে পারি না। প্রতি 35 সেকেন্ডে, অর্থাৎ মিনিটে প্রায় 2 জন বাচ্চা তাদের মায়ের কোল ছেড়ে চলে যান।
এটা কি আগে কখনো ভেবেছিলেন এইরকম? এবং আমাদের মধ্যেই তারা আছেন কিন্তু। হ্যাঁ, ঠিকই যে শহরাঞ্চলে নিওনেটাল মর্টালিটিটা অনেক কম, শিশু মৃত্যুর হার অনেক কম, একটু গ্রামাঞ্চলে সেটা বেশি। শহরাঞ্চলে আজকের দিনে দাঁড়িয়ে গড় যদি হয়ে থাকে 25, তাহলে শহরাঞ্চলে সেটা হয়ে দাঁড়িয়েছে 18, আর গ্রামাঞ্চলে এখনো মোটামুটি 30 থেকে 35-এর মতন। এই দুটোর যদি আমরা অ্যাভারেজ করি তাহলে সেটা ওই 21-এর কাছাকাছি দাঁড়ায়। তো যাই হোক, আমি ওইসব মানে পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের কচকচানিতে না গিয়ে আপনারা কেউ একটু এইটা চিন্তা করবেন, এক এক সময় যখন আমি প্রথম জেনেছিলাম, আমার কিন্তু এক এক দিন মানে হঠাৎ রাত্রে গান আছে না যে মাঝরাতে ঘুম ভেঙে যায়, এক সত্যি সত্যি আপনাকে বলছি, আমি খুব বড় কেউ নই, কিন্তু আমি প্রথম এটা বিশ্বাস করতে পারিনি। তারপরে যখন একটু পড়াশোনা করতে আরম্ভ করি তখন দেখি না, এই কথাটা কিন্তু খুব বেঠিক নয়। তার কারণ হচ্ছে গিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতি বছর আমাদের পপুলেশনের, আমাদের যে মানুষের জন্ম হয় সেটা একটা অস্ট্রেলিয়া মহাদেশের সমান। কাজেই তার মধ্যে মৃত্যু তো হয়ই। আমরা যদি পার্সেন্টেজেও এটা প্রকাশ করি তাহলে কিন্তু এই সংখ্যাটা যে খুব বিরাট তা নয়। কিন্তু চিন্তা করুন যে আমাদের মাঝে সন্তান আসাটা, এটা তো একটা খুশির ব্যাপার, কিন্তু 1 মাস হতে না হতে সেই সন্তান যদি মায়ের কোল ছেড়ে চলে যায়, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় অভিশাপ, এর থেকে বড় খারাপ খবর আমার মনে হয় কিছু হতে পারে না। আর আরেকটা হিস্ট্রি আছে। আমি কিন্তু আমার প্রথম জীবনের মানে ডাক্তারি জীবনে আমি প্রথমে কিন্তু গাইনোকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি পড়াশোনা করেছিলাম, কিন্তু তারপরে সেখানে ন্যাচারালি মারা তো মা হবেন, পোয়াতি মহিলারা, তারপরে সেটা তো খুব খুশির খবর, সে সিজারিয়ান সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি হোক বা অ্যাসিস্টেড ডেলিভারি যদি হয়, কিন্তু তারপরে কোনো কারণে যদি সেই বাচ্চা মায়ের কোল ছেড়ে চলে যায়, বিশ্বাস করুন আমরা মানে ওই ওয়ার্ডে ঢুকতে পারতাম না। যে মানে তার কারণ হচ্ছে এই মায়ের কাছে গিয়ে তো দাঁড়াতে তো হবে আমাদের। আমার সেই সৎসাহস ছিল না, আমার সেই মনের জোর ছিল না। এবং পরবর্তীকালে যখন আমরা যে ঘরের থেকে উঠেছি, আমাদের পক্ষে বিলেত যাওয়াটা খুব কষ্টকর ছিল, কিন্তু ঠাকুরের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে বিলেত যাওয়া হয়ে উঠেছিল। সেখানে গিয়ে কিন্তু আমি তখন এইটা উপলব্ধি করেছিলাম যে আমি পেরিনেটোলজি পড়ব, অর্থাৎ ব্রাঞ্চ অফ পিডিয়াট্রিক্স। পিডিয়াট্রিক্স হচ্ছে গিয়ে পিডস মানে হচ্ছে গিয়ে বাচ্চা, ফ্রেঞ্চ বা ল্যাটিন আর কি এটা একটা টার্ম। তো পিডিয়াট্রিক্স পড়ি এবং তারপরে আমার যাত্রা কিন্তু এই দিকে। এবং তাই করতে করতে আমি এইটা রিয়েলাইজ করি যে এত বাচ্চা যে মারা যাচ্ছে, তাহলে আমরা কিছু করার নেই। চারিদিকে আমাদের নামের পাশে এত বড় বড় ডিগ্রি, এত জায়গায় বলা হচ্ছে, ওভেশন দেয়া হচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এত কিছু করছি আমরা, কি না কি খুব বড় বড় ডাক্তার, রেডিওতে বলতে হচ্ছে, টিভিতে বলতে হচ্ছে, মাঝে মধ্যেই ছবি দেখানো হচ্ছে, গলা বেতারে যাচ্ছে,
অনেক জায়গার থেকে প্রশ্ন করে, সব আমাদের ওই এখন ইন্টারঅ্যাক্টিভ হয়ে গেছে না সেশন, ওই ফোন ইন অনুষ্ঠান। কিন্তু সব তো ঠিক আছে, কিন্তু সেটাতে তো আমার মানে ইগো স্যাটিসফাইড হয়। কিন্তু আমি এই যে বাচ্চাগুলো মায়ের কোল ছেড়ে চলে যাচ্ছে, এটা কি আমরা কিছু করতে পারি না? একদমই কি কিছু কিছু ক্যান্সার আছে, কর্কট রোগ আছে, আপনারা জানেন যে এত দেরি করে সেটা ডায়াগনোসিস হয়, আমরা অনেক ক্ষেত্রেই কিছু করতে পারি না, আমাদের হাত বাঁধা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে যেটা যদি আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি, ডায়াগনোজ করতে পারি, তাহলে মানে সেই ক্যান্সার কিন্তু একদম শরীর থেকে বার করে নেওয়া যায়। আজকের দিনে দাঁড়িয়ে 22শে অগস্ট 2026 এই কথাটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, কিন্তু সব ক্যান্সার নয়। তো ঠিক সেই রকম এই যে 35 সেকেন্ডে একটি মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, আমার দুঃখটা কিন্তু সেই জায়গায় নয়। আমার দুঃখটা হচ্ছে এর মধ্যে বেশিরভাগটাই, more than 70% of these deaths are preventable। সেটাই সব থেকে বেশি দুঃখ আমার। এবং আজকে আমি একটা তাদের স্মরণে একটা আপনাদের সাথে হয়তো কিছুটা গল্প করতে এখানে এসেছি, কিছুটা অবগতির জন্যে আপনাদের বলবো। কিন্তু এখানে কিন্তু আমার একটা নিবেদন আছে, মাই সাবমিশন ইজ যে আপনারা এর মধ্যে ইচ ওয়ান টিচ ওয়ান, সারা পৃথিবী জুড়ে অনেককেই অনেক কিছু করা যায়, শেখানো যায়। আমার এক্সপেকটেশন কিন্তু ততটা নয়। আমার এক্সপেকটেশন হচ্ছে গিয়ে প্রত্যেকে আপনারা ফিরে গিয়ে তাদের নিজেদের বাড়িতে যদি খুব সামান্য কিছু জিনিস কিন্তু ওই যেরকম বললাম না, ক্যান্সার যদি একদম আগের থেকে আমরা সন্দেহের চোখে দেখে সেটাকে ডিটেক্ট করতে পারি, বেশ কিছু ক্যান্সার আছে, তাতে কিন্তু আমরা তাদেরকে প্রায় নর্মাল, মানে আমাদের যে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, তাই দিয়ে তো আমাদের আয়ু ঠিক হয় ডাক্তারি মতে আর কি, তাহলে কিন্তু সেটা প্রায় মানে নর্মালের কাছাকাছি অবধি নিয়ে যেতে পারি। ক্যান্সারের একটা মার্কার, একটা ইন্ডিকেটর হচ্ছে গিয়ে 5-year সার্ভাইভাল রেট, অর্থাৎ কত 5 বছরের অঙ্ক দিয়ে যদি আমি বোঝাই, কটা 5 বছর তাকে আমি ক্যান্সার হওয়া সত্ত্বেও বাঁচিয়ে রাখতে পারি। তো ঠিক এই রকম করে, যেরকম আপনারা অনেকেই শুনেছেন, আমার থেকে বেশি জানেন, যে প্রস্টেট ক্যান্সার, ইটস আ ভেরি স্লো গ্রোয়িং ক্যান্সার, মেজরিটি অফ দেম। তাতে কিন্তু মানে অনেকেই একদম তাদের পুরো লাইফ স্প্যান কাটিয়ে তারপরে তারা আমাদের ছেড়ে চলে গেছে অন্য একটা কারণে, হয়তো সেরিব্রাল স্ট্রোক হয়েছে কি একটা কার্ডিয়াক স্ট্রোক হয়েছে, এই সবে। ঠিক সেই রকম এই যে 35 সেকেন্ডে যেটা আপনাকে এর পরের কথাটা আমি বলবো, আমরা এত কিছু করে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার বলে, ইউনিসেফ বলে একটা সংস্থা আছে, ভারত সরকার, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই 3 জনের উদ্যোগে একটা প্রোগ্রাম আমরা এইখানে করে থাকি, ভারতবর্ষে করে থাকি। তার নাম হচ্ছে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার। সেই এসেনশিয়াল নিউবর্ন কেয়ারে তার মাধ্যমে এত কোটি কোটি টাকা খরচা করেও এই গত 22 বছরে ওই 35 সেকেন্ডটা হয়ে দাঁড়িয়েছে 70 সেকেন্ড। অর্থাৎ এখন 35 সেকেন্ডে একটি মায়ের কোল খালি হচ্ছে না, এখন 70 সেকেন্ডে একটি মায়ের কোল খালি হচ্ছে। এটা তো নিশ্চয়ই আশার কথা, তাই না? ঠিকই, এটা যেরকম আশার কথা, কিন্তু আপনাদের আমি বলবো একটু বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা কি এতে সন্তুষ্ট?
আমি স্ট্যাটিস্টিক্সে দেখাবো আমার 100% মানে গ্রোথ হয়েছে, মানে ইন টার্মস অফ প্রিভেন্টেবল চাইল্ড মর্টালিটি, বা 100 থেকে 50% হয়ে গেছে। খুব বড় বড় আমাকে প্রাইজ দেবে, ফিগো ফেলোশিপ দেবে, আরও কি সব দেবে, কিন্তু আমি কিন্তু এতে সন্তুষ্ট নই। এবং সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এদের মধ্যে এই যে 70 সেকেন্ডে একটি বাচ্চা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তার মেজরিটি কিন্তু এখনো প্রিভেন্টেবল, প্রতিরোধ করা যায়। এবং সেটার জন্যে কিন্তু আমার মতন নিওনেটোলজিস্ট হতে হয় না, আমার মতন বিলেত ফেরত ডিগ্রি নিতে হয় না, আমার মতন জার্মানি বা আমার মতন কানাডা বা টরন্টোর ডিগ্রি নিতে হয় না, ট্রেনিং নিতে হয় না। সব জায়গায় কিন্তু এনআইসিইউ করতে হয় না। আমি পিজি হাসপাতালে কাজ করি, বেশিরভাগ সময়টাই আমার 34 বছর পিজি হাসপাতালেই কেটে গেল, ছাত্রজীবন থেকে আর কি। ছাত্রজীবন বলতে স্নাতকোত্তর ছাত্রজীবন বলছি। এনআইসিইউ সেখানে আছে, কিন্তু আরেকটা জিনিস আমি বলবো, ওই আমাদের পুরুলিয়া মডেল বলে একটা জায়গা আছে, পুরুলিয়া তো জানেন আপনারা সবাই, সেইখানে তো গ্রামের আর কি সারাউন্ডিংস, সেখানে পিজি হাসপাতালের মতন অনেক জায়গাতে হয়তো ইলেকট্রিসিটি নেই, কিন্তু কিছু কিছু কাজ আমাদের এখান থেকেই হয়েছে। সেটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা অংশে তারা আমাদেরকে নকল বলবো না, আমাদের অনুসরণ করে। তার থেকে অনুসরণ করে এই সার্ক কান্ট্রিজ, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাব সাহারান আফ্রিকান কান্ট্রিজ। এবছরের ফেব্রুয়ারি মাস থেকে কিছু কিছু ল্যাটিন আমেরিকান কান্ট্রিজ আছে যেটা আমাদের মতন মোটামুটি একটু উষ্ণ, ওয়ার্ম ক্লাইমেট তাদের, তারা এইগুলোকে কিন্তু অনুসরণ করেন। তো যাই হোক, এই চাইল্ড সার্ভাইভেলিটি এটাকে যদি আমাদের বাড়াতে হয়, তার জন্যে কিন্তু আপনারাও পারেন। কিভাবে পারেন? অনেকেই অনেক ট্রেনিং দেয়, সেটা নিয়ে সে তো মানে সারা পৃথিবীর যারা আয়ুর্বিজ্ঞান বা বিজ্ঞানী তারা তো তাই নিয়ে কাজ করছেই। আপনারা কি করে এতে আর কি সাহায্য করতে পারেন? এইভাবেই সাহায্য করতে পারেন যে সব থেকে বড় শত্রু একজন সদ্যজাত শিশুর কে বলতে পারেন? এই সদ্য, তখনও নাড়ি কাটা হয়নি, সদ্য বাচ্চাটা হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, তখনও নাড়ি কাটা হয়নি। সেটা হচ্ছে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়ার বাংলা হচ্ছে গিয়ে তাপ কমে যাওয়া। শরীর তো তখন ভেজা থাকে, লাইকার অ্যামনাই, সেই লাইকার অ্যামনাই যখন শুকোতে থাকে বাইরে, যতই আমরা বলি গরম গরম, কিন্তু মায়ের পেটের মধ্যে, বুকের মধ্যে যখন সে থাকে, সে কিন্তু তখন অনেক 37-38 ডিগ্রিজ সেন্টিগ্রেড থাকে সেখানে, 37 ডিগ্রিজ আর কি। তো সেখান থেকে সে মানে গ্রীষ্মকালেও যদি ভূমিষ্ঠ হয়, যে মুহূর্তে সে বাইরে বেরোলো তখনও মায়ের নাড়ি কাটা হয়নি, সাথে সাথে কিন্তু জল ভেপারাইজ করতে আরম্ভ করলো তার শরীর থেকে। এবং জল ভেপারাইজ করলে কি হয়? তার সাথে লেটেন্ট হিটটা নিয়ে যায়, তাই তো? মানে এবং সেই সদ্যজাত শিশু কিন্তু ঠান্ডা হতে আরম্ভ করেছে। এবং আপনারা চিন্তা করে দেখুন, আজ থেকে 40, 50, 60 বছর আগে এখনও কিছু কিছু গ্রামাঞ্চলে মানে সদ্য যখন ভূমিষ্ঠ হয় তখন বাচ্চাকে কি করা হয়? স্নান করা হয়, কি স্নান করানো হয়।
সেইটা কিন্তু এই এই যে এসেনশিয়াল নিউবর্ন কেয়ার বা আমাদের যে জ্ঞান আমাদের এসেছে বা এতদিনে হয়েছে, এখন কিন্তু সদ্যজাত শিশুকে স্নান করানো ইজ আ কন্ট্রা ইন্ডিকেশন। সেটা উপকারের থেকে অপকার বেশি করে। কাজে আপনারা কি করে আমাদের সাহায্য করতে পারেন? আপনারা জনে জনে এটাকে কিন্তু বলতে পারেন, যে যার মানে অনেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানেই থাকুক না কেন, সব জায়গায় তো ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় না, হাসপাতাল বা হেলথ সেন্টারেই যে ডেলিভারি হচ্ছে তা নয়। এখনও কিন্তু 79% অফ দ্য বার্থস আর হোম ডেলিভারিজ। এখনও অবধি 79% প্রসব কিন্তু ভারতবর্ষের কথা বলছি, এখনও আমাদের ঘরেই হয়। তো সেখানে একটা বিশ্বাস আছে, না ওইটা একটু লাইকার এমনি হচ্ছে গিয়ে না, একটু ওই মাছ ধোয়া জলের মতন, একটু হাতটা পিচ্ছিল হয়, সেটাকে পরিষ্কার করতে হবে। আপনাদের আরেকটা গল্প আমি করি। আমরা এই এসেনশিয়াল নিউবর্ন কেয়ারে আমরা হাটে মাঠে ঘাটে অনেক জায়গাতেই অনেক বকবক করতে হয়। প্রথমে ডাক্তারবাবুদের ট্রেনিং মডিউল থাকে একটা, ওই ইউনিসেফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা দেওয়া এবং স্বীকৃত। তারপরে হচ্ছে গিয়ে যারা জিএনএম, এএনএম মানে যারা নার্সিং পার্সোনেল মানে কোয়ালিফাইড নার্সের ওপরে তাদের দেওয়া হয়, তাদের মডিউলটা একটু অন্যরকম। এবং তারপরে সবার নিচে কিন্তু দেওয়া হয় যারা হেলথ ওয়ার্কার মেলস অ্যান্ড হেলথ ওয়ার্কার ফিমেলস। আপনারা যারা একটু গ্রামের দিকে কখনো কখনো গেছেন, আশা কর্মীর নাম শুনেছেন, তাদেরকে গ্রামের দিকে তাদের না একটা টার্ম আছে, তার টার্মটা হচ্ছে পিঙ্কি দিদিমণি। কেউ বলতে পারবেন কেন হঠাৎ আর কোনো রং না তাদেরকে এইরকম বলা হলো? তাদের শাড়ির রং হচ্ছে গিয়ে গোলাপি, আশা কর্মীদের। সেই জন্যে সাধারণ মানুষ তো তাদের ওই যে পিঙ্কি দিদিমণি এসেছেন। আমিও অনেক দিন এটা গিয়ে গিয়ে শুনেছি, যখন প্রথম গ্রামে যেতাম আমারও একটু কানে কীরকম লাগতো। তো এই পিঙ্কি দিদিমণিদের যারা সুপারভাইজার, তাদের শাড়ির রং কেউ বলতে পারবেন? হালকা নীল। হ্যাঁ, তো ওই তাদের বললাম ওই যে এএনএম আর জিএনএমদের যে আর কি জেনারেল নার্সিং মিডওয়াইফ আর কি। তো যাই হোক, মানে তাদেরকে আমরা বিভিন্ন মডিউলে আমরা ট্রেনিং দিই। তার কারণ হচ্ছে, ধরুন যে অভ্যেস গত কয়েকশো বছর ধরে চলে এসছে, আমি যতই মানে গজাল দিয়ে মাথায় মানে ঠুকে ঠুকে ঢোকাই না কেন, সেটা কিন্তু একদিনে দুদিনে, এক মাসে দু মাসে, এক বছরে দু বছরে, মানে একটা ডেকেডে দুটো ডেকেডে যাওয়ার কঠিন। এইখানেই কিন্তু বারে বারে ট্রেনিং দিতে হবে এবং আপনাদের মাধ্যমে, সমাজের মাধ্যমে কিন্তু এটাই আমার এক্সপেকটেশন। এখানে যে কজন আপনারা আছেন, তারা যদি অন্তত একজন করেও এইটা ছড়িয়ে দিতে পারেন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন, আমি মনে করব যে আমার উদ্দেশ্য সফল হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা গেল একটা। সেটা কাজে প্রথম হচ্ছে গিয়ে যে কয়েকটা স্টেপ রয়েছে, সেটা আপনাদের জানার কথা না, ওই তাদেরকে আমরা ট্রেনিং দেওয়া থাকে। এমনকি দাইমাদের আমি এসে একটা কথা বলেছিলাম, তারা খুব দয়া করে সেটাকে গ্রহণ করেছে। আমি বলেছিলাম যে এদের মানে এরা হেলথ পার্সোনেল, মানে কাজ করে, সরকারি হোক বা আধা সরকারি হোক, কিন্তু সোসাইটিতে যদি এইটা ছড়াতে হয় তাহলে কিন্তু এই মা ঠাকুমা তাদের মাঝে কিন্তু এটাকে ছড়াতে হবে। কাজে এই যে সোশ্যাল আউটরিচ প্রোগ্রাম, এই খুব সুন্দর সুন্দর বাহারি ইংরেজি কথা শুনেছেন, এটা ওই ইউনিসেফ অ্যাকসেপ্ট করে।
আমার মতন একজন সাধারণ ডাক্তারের এত বড় জায়গায় নিউ ইয়র্কে যাদের হেডকোয়ার্টার, তারা যে এই কথাটা গ্রহণ করবে সেটা তো আমি প্রথমে ভাবিনি। আমি মানে সাবমিট করেছিলাম, তারপরে তারা অনেক চুলচেরা বিচার করে টোরে দেখলো যে না, ঠিকই। এবং আমরা কি করলাম, এই যে এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের যে ডিফারেন্ট টায়ার্স অফ ট্রেনিং রয়েছে, প্রথমে যেরকম ডাক্তারদের, তারপরে হচ্ছে গিয়ে নার্সিং পার্সোনেলদের, তারপরে হচ্ছে পিএইচসি এসএইচসিতে যারা আছেন, তারপরে হচ্ছে এই যে পিঙ্কি দিদিমণি হেলথ ওয়ার্কার মেলস, হেলথ অ্যাটেন্ডেন্ট ফিমেলস, এদের, এবং তার সাথে সাথে এই যে ট্রেন্ড অ্যান্ড আনট্রেন্ড দাইমা, এরা কিন্তু সরকারি কর্মী নয়। কিন্তু একটা খুব অদ্ভুত জিনিস হচ্ছে গিয়ে যে আমরা গ্রামে জানি না, পরমাণিক যারা হয়, মানে নাপিত, তাদের বেটার হাফ, তারা কিন্তু বেশিরভাগ এই দাইমার কাজ করেন। বেশিরভাগ, এক্সেপশন নিশ্চয়ই আছে। হ্যাঁ, আজকাল নাপিতের ঘরেও তো মানে পাইলট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আরও কিছু এগিয়ে যাক তারা। কিন্তু সাধারণভাবে তারা তো ওই মানে দাই যেটাকে বলি আমরা, তারা ছিল ইউটিবিএ, আনট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট। তাদেরকে আমরা ইনক্লুড করি যে এই মডিউলের একদম শেষে তোমরাও আসবে, তোমাদেরও আমরা ওই মডেল নিয়ে আমরা মানে অ্যাজ ইফ একটা বার্থ কিভাবে হয় সেই ট্রেনিংটা দিয়ে দিই, একটা পুতুল, প্লাস্টিকের পুতুল বা রবারের পুতুল নিয়ে। এবং একটা কথা আপনাকে বলি, তাদেরকে নিয়ে তো এরকম করছি, মানে যেখানে এই যে কেশপুর নাম শুনেছেন, একটা সময় 15 বছর আগে সেই সব জায়গায় কিন্তু মানে দিনের বেলাতেও যাওয়া অসুবিধে ছিল। তো যাই হোক, কোনো কারণে কেন জানি না খুব একটা ভয় টয় পাইনি। সেই চমকাইতলা, কেশপুর, হেন তেন এইসব জায়গাতেও আমি গিয়ে প্রোগ্রাম করেছি। শুধু আমার একটাই জায়গা মানে রিগ্রেট আছে, সেটা হচ্ছে গিয়ে আমি মংপুতে একটা ট্রেনিং ঠিক করা হয়েছিল। আমার যদি ফেলিয়ার বলে থাকতে পারেন, সেটা হচ্ছে মংপু মানে হচ্ছে সুভাষ ঘিসিংয়ের জায়গা। সেখানে রবীন্দ্রনাথের সেই ওখানে একটা চিঙ্কোনা প্লান্টেশন আছে, খুব ভালো মানে জায়গা ব্যবস্থা। আমি ওখানে সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলাম, কিন্তু শেষ অবধি যিনি ডিএম সাহেবা, ইনি একদিন আমাকে ফোন করে বললেন যে ডাক্তার সাহেব, একটা কথা বলবো, আপনি এত লোকজন নিয়ে এখানে আসবেন, মানে আমি কিন্তু আমারই একটু কীরকম লাগছে, যদি কিছু একটা অঘটন ঘটে বা কিছু একটা মানে হয়তো জীবনে মেরে দেবে তা নয়, একটু যদি কটূক্তিও করে, সেটা তো মানে সেই মানে অ্যাসিওরেন্স আমি ঠিক দিতে পারছি না। আপনি এরকম 30-35 জনকে নিয়ে আসবেন, এসে আমাদের হয়তো মানে তার 10 গুণ মানে 50 গুণ লোক হবে সেই জায়গাটায়। এখন দেখুন, ওনারা যদি পেছিয়ে যান, আমি এই এত দূর থেকে গিয়ে আমি হু অ্যাম আই, সেই একটা সেন্টার আমি করতে পারিনি, মানে আমার যে প্রোগ্রাম ছিল। এবং 2011 সালে এই পশ্চিম বাংলা, এই যে যত এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের যে মানে ট্রেনিং দেওয়া হয়, আইএপি বলে একটা সংস্থা আছে, ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, তাদেরই একটা সাবগ্রুপ আছে, তার নাম হচ্ছে NNF, ন্যাশনাল নিওনেটোলজি ফোরাম। অ্যাকর্ডিং টু দেম প্রত্যেক বছর একটা জায়গাতে আমাদের ওই কনফারেন্স হয়, সেখানে কোচিতে সেইবারে হয়েছিল, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট প্রাইজ। তো এটা আমার তো নিশ্চয়ই ভীষণ মানে গর্বের কথা। এবং সেখানে আরেকটা জিনিস আমি করেছিলাম, আমি সন্ত জেভিয়ারের পাঠশালার একজন
স্কুলে পড়েছি, যেটা 30 নম্বর, এক সময় পার্ক স্ট্রিট বলা হতো, এখন মাদার টেরিজা সরণি বলা হয়। তাদের প্রাক্তনীদের একটা নাম আছে, তাদের প্রাক্তনীর নাম হচ্ছে গিয়ে অ্যালসক, অ্যালুমনোরাম সোসিয়েটাস। তো সেই অ্যালসকের আমি একজন খুব অ্যাক্টিভ মেম্বার। তা আমি তাদেরকে কনভিন্স করেছিলাম যে তোমরা আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তোমরাও গ্রামে চলো, তোমাদেরও একটা দিন আউটিং হবে, দেখে ভালো লাগবে। যদি একটা দুটো দেখে ভালো না লাগে তারপরে যাবে না। মানে ইটস আ ভেরি অনেস্ট সাবমিশন। তো একবার গিয়ে তাদের নেশা লেগে গেল। তারা আমাদের সাথে এরকম 15-20টা সেশন যেতে আরম্ভ করলো উইথ অল দ্য সাপোর্ট। তার কারণ হচ্ছে গিয়ে, আপনারা এই কথাটা শুনে থাকবেন, আমি একটা সময় প্ল্যানিং কমিশনের আমি সব থেকে ছোট মেম্বার ছিলাম বলে জানি। একটা হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচারের না, একটা প্ল্যান এক্সপেন্ডিচার থাকে, আর একটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার থাকে। মানে অনেক জায়গাতেই এটা থাকে। তো এই নন প্ল্যান্ড এক্সপেন্ডিচারে অসুবিধা হয় না, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারকে দিয়ে এগুলো ফরওয়ার্ড করা হয়। কিন্তু যত নন প্ল্যান এক্সপেন্ডিচার, তাতে কিন্তু গণ্ডগোলগুলো হয়। তো সেই জায়গায় আমি ওদের কনভিন্স করেছিলাম যে আই ডোন্ট ওয়ান্ট মানি, তোমাদের হিসেব নিয়ে কোনো প্রবলেম হবে না, আমি এই জিনিস চাই, আমি এতগুলো ব্রেকফাস্ট প্যাকেট চাই, আমি এতগুলো লাঞ্চ প্যাকেট চাই, আমি এতগুলো দাই কিটস চাই, তুমি আমাকে কাইন্ডে দিয়ে দাও, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ মি মানি। তাহলে তো বোঝেন তো সেটা অনেক ইজিয়ার, কেননা যত গণ্ডগোল তো সেইখানেই। কাজে তারা খুব মানে হাসতে হাসতে সেটা অ্যাকসেপ্ট করলো। এবং তারপরে গিয়ে তারা দেখেছে আমি তখন কলকাতায়, লোকজনকে নিয়ে গিয়ে এরাও দেখে, কিন্তু এরাও ভাত টিপে দেখে। আপনারা মনে করেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, কেউ কিছু বোঝে না, তা কিন্তু ঠিক নয়। আমরাও অনেক ক্ষেত্রে এটা করি, তারাও করে। তারপরে যখন এই ইউনিসেফ থেকে বড় বড় সাহেবরা এসেছিলেন, আমি আজকে 26 বছর এই প্রোগ্রামটার সাথে জড়িত। আমি কিন্তু এখানে আমার কথা বলতে আসিনি, আমি একজন পশ্চিমবঙ্গবাসী এক ডাক্তারের কথা বলতে এসেছি। 3 বছরের একটা টার্ম, আজ অবধি যা হয়েছে ম্যাক্সিমাম 2টো টার্ম তারা মানে এক্সটেন্ড করে। আমি তাদের করেছিলাম কি, তাদেরকে নিয়ে তারা কি করেন, অনেকে ওই ভিডিওতে বা ওইসব ডকুমেন্টারি ছবি করে গ্র্যান্ড হোটেলে বা তাজ বেঙ্গলে নিয়ে এসে তাদেরকে এটা দেখান, এইটা দেখুন। তা আমার আবার ওই একটু অন্যরকম ধ্যান ধারণা। আমি বললাম না কি আছে, একটা দিন একটু কষ্টই না হয় করবেন। সে তাদের সেই বাতিওয়ালা গাড়ি টাড়ি নিয়ে আমি একদম মানে গ্রামে চলে গেছি। যে গ্রামে গিয়ে এখন প্রত্যেকটা গ্রামে খুব ভালো ইংরেজি না বলতে পারলেও ইয়েস নো ভেরি গুড মানে কাজ চলার মতন অনেকে আমাদের চালা চামুন্ডা আর কি গ্রামের যারা ভলেন্টিয়ার এরকম থাকেই। মানে লিডারশিপ তো আছেই মানুষের মধ্যে, সেইটাকে কিন্তু ইনসাইট করতে হবে। তো তাদেরকে আমি বলেছি যে এরপরে আর গাড়ি যায় না সেখানে, ওদের গাড়ি মানে হচ্ছে 2 চাকা। আমি বললাম তুমি এদেরকে নিয়ে একটু ভেতরে একদম গ্রামে যাও, গিয়ে মানে গাছের ডাবও খাওয়াবে, ভালোও লাগবে, মানে একদম স্টেরাইল ওয়াটার। আর তার সাথে সাথে যদি ওই যে ল্যাবা যেটাকে আমরা বলি মানে কার্নেলটা, সেটা খেতে ভালোই লাগবে, তাদের মিষ্টি মিষ্টি লাগবে। এইসব আমি গরিব হতে পারি, আমার যা আছে আমি সেইটুকু তাদের দিলাম। তাদের নিয়ে তাদেরকে ওই মানে সাবসিডিয়ারি হেলথ সেন্টার, এই পিঙ্কি দিদিমণি, গ্রামের যারা লিডার বলতে ওই যে দাইরা বা ঠাকুমা দিদিমা যারা, তাদের সাথে কথা বলাও। তারা হয়তো বুঝবে না, কিন্তু ওই ইয়েস নো ভেরি গুড করে আমি থাকবো না সেখানে। আমি এই কাজটা করেছিলাম, কিন্তু যে তার কারণ আমার এই সৎসাহস ছিল যে আমি সত্যি এই কাজটা সেখানে করেছি। তারা যখন নিয়ে গিয়ে
দিয়ে দেখেছে এবং বলছে যে হ্যাঁ এরকম, মানে এটা একটা অদ্ভুত, তারা জীবনে কোনো দিন বাংলা জানে না, আবার সে বাংলা হচ্ছে গিয়ে কিন্তু কলোকিয়াল বাংলা, হবে নে যাবে নে, মানে এই রকমের আর কি। তো সেই দিদিমা, সেই ঠাকুমা কথা কিন্তু তারা বুঝতে পেরেছে এবং তারা যা কথা বলছে সেই দোভাষীর মতন সে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং সেখানে একজন ঠাকুমা একটা ওই যে 15 টাকার পুতুল হয় না, মেলাতে পাওয়া যায়, রথের মেলায়, সেইটা নিয়ে সেই ঠাকুমা ওনার সামনে এইরকম করে ডেমনস্ট্রেট করে দিয়েছে যে মুছিয়ে দিয়ে, চান না করিয়ে, মানে অর্থাৎ আমরা যা যা বলেছিলাম দ্যাট হ্যাজ পার্কুলেটেড টু দ্য গ্রাসরুট লেভেল। এইটা করার পরে যা হয়েছে হয়েছে, আমি তো পরে জেনেছি, তার একদিন পরে এইসব বলে টোলে তারপরে যখন 3 দিন বাদে তারা ফেরত গেল, ফেরত গিয়ে তারা লিখে গেছে যে এই কথাগুলো লিখে গেছে যে অন্য জায়গায় আমাদেরকে কখনো ফ্রন্ট টু ফ্রন্ট আনা হয় না বেনিফিশিয়ারিজদের, ডকুমেন্টারি ছবি করা হয়, সেখানে ওইখানে নিয়ে গেছে উইদাউট হিম বিং প্রেজেন্ট। এবং সেই সব রেকমেন্ডেশনের জেরে আমি আজকে 26 বছর এক্সটেনশন পেয়ে যাচ্ছি। মানে এখন মনে হচ্ছে যে আরেকটু জুনিয়র কাউকে যদি ভালো করে তৈরি করে মানে পাঠিয়ে দেওয়া যেত, এখন আমি এটা চেষ্টা করছি। তো এইটা ওই গ্রামের এক দিদিমা ঠাকুমা পর্যন্ত যদি এই পার্কুলেট করে গিয়ে থাকে, আমার এটা কিন্তু দৃঢ় বিশ্বাস যে আপনারাও সেটা করতে পারবেন। জাস্ট সেন্ড দ্য মেসেজ। হ্যাঁ, একবারে হয়তো হবে না, একদিনে হয়তো হবে না, একটা সভাতে হয়তো হবে না, এইটা একটা এক্সপোজার, এইটা একটা এই যে অ্যাপিল, এটা তো জানলেন যে হ্যাঁ এরকম হয়, এইরকম করা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে গ্রামে একটা চল আছে যে বাচ্চা হলেই ওই রকম করে দিল, ধুয়ে দিল, নাড়ি কেটে দেওয়া হলো, নাড়ি কেটে একদল ওই ফুলটাকে বার করে, প্লেসেন্টাল এক্সট্রাকশন, আর একদল ভালো করে ধুয়ে মুছে, তারপরে মানে সে কতক্ষণ বাদে 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো সব পরিষ্কার টরিষ্কার করে মায়ের বুকে দিল। অবভিয়াসলি প্রথমে তো মায়ের যে কোলোস্ট্রাম আমরা বলি, ছাঁচি দুধ, সেটা তো আসে না, একটু বাচ্চাকে কিন্তু মানে ল্যাচিং করিয়ে একটু স্তনে দিতে হয়, তবেই কিন্তু পিটুইটারি যে আমাদের ব্যান্ড মাস্টার, সে কিন্তু সিগন্যাল দেয় এইবারে দিতে আরম্ভ করো। প্রথম যে দুধ, সেটা দেখলে অনেকে এতদিন প্র্যাকটিস ছিল ওটাকে গেলে ফেলে দিত, ইংরেজিতে তাকে বলতো উইচেস মিল্ক, আর বাংলাতে বলে ওই ছাঁচি দুধ, বা কলোকিয়ালি অনেক এরকম রয়েছে, ওটা কিছু না। কিন্তু জেনে রেখে দিন, ওইটাই হচ্ছে সব থেকে বড় এবং প্রথম টিকা একজন সদ্যজাত শিশুর, যার এফেক্ট তার শেষ নিঃশ্বাস অবধি থাকবে। আপনারা সেটা পারেন, এইটুকু তো পারেন। আমরা জনে জনে বলতে বলতে কিন্তু এইটা আমরা করতে পারি। তো যাই হোক, এখন আগে এটা ধোয়া হতো, এখন কিন্তু এটা ধোয়া হয় না। তার আমরা কিছু কিছু বাংলা কবিতা করে বলেছি। তার নাম হচ্ছে গিয়ে যেরকম, মুছে ফেলে পেটে ঢাকা, বালিশ নল টোকা ফোকা। একটু বলুন না সবাই মনে মনে, পদ্য তো, মুছে ফেলে পেটে ঢাকা, বালিশ নল টোকা ফোকা। একটু মানে রাইম করলে সুবিধা না মনে রাখতে। অর্থাৎ দেখুন, নিওনেটোলজি মানে এই 5টা মিনিটের মধ্যে কিন্তু পড়া হয়ে যায়। অর্থাৎ প্রথমেই যে ভূমিষ্ঠ হলো, মুছে 2টো ট্যানা থাকবে। ট্যানা মানে হচ্ছে কাপড়ের টুকরো, আগের থেকেই দাইমারা এটা তৈরি করে রেখে দেবে, সেই মুছে ফেলে দিতে হবে, ওটা স্নান করানো যাবে না। মুছে ফেলে পেটে, মায়ের পেটে দিয়ে আর একটা ট্যানা মানে আর একটা যেটা সেকেন্ড কাপড়, সেটা দিয়ে ঢেকে দিতে হবে।
তাহলে কি হলো, যে প্রত্যন্ত গ্রামে রাত 2টোর সময় ইলেকট্রিসিটি নেই, সেখানে একটি বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তার কিন্তু রেডিয়েন্ট ওয়ার্মার দরকার নেই। আমার পিজি হাসপাতালে আমার 17খানা রেডিয়েন্ট ওয়ার্মার আছে, 17টা এনআইসিইউ বেড, দরকার নেই আমার, আমরা পারি। এই বার্তাগুলো কিন্তু আপনারা সমাজে নিয়ে যাবেন, এটা আমার মানে করজোরে আপনাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, মুছে ফেলে পেটে ঢাকা বাচ্চা, এর মধ্যে 95% বাচ্চা কান্না কেঁদে উঠেছে। একমাত্র একটা জায়গায় কিন্তু একজনে খুশি হয় কান্নাতে। কারা? ডাক্তাররা, যে বাচ্চাটা কেঁদেছে। ওই যে 5% এখনো কাঁদেনি, তখন কি হলো, গজ রোল করে মাথাতে না দিয়ে পিঠে দিয়ে এয়ারওয়ে স্ট্রেটেন্ড হয়ে গেল। মুছে ফেলে পেটে ঢাকা বালিশ, ওটা মাথার বালিশ না কিন্তু, একটু এয়ারওয়েটা স্ট্রেটেন করে দেওয়া হলো। তাতে বাচ্চা, কিছু বাচ্চা 1 কি 2% কেঁদে উঠল। বালিশ তাতেও কাঁদছে না, তখন একটা নল, মানে একটা স্ট্র, একটা আগে আমাদের এখানে এই কোডাক বা ফুজির ফিল্ম পাওয়া যেত না, তার একটা ছোট্ট কৌটো, যে কোনো কৌটোই, দুদিকে 2টো ফুটো করে, একদিকে স্ট্রটা থাকবে কম আর একদিকে স্ট্রটা থাকবে বেশি। যেটা কম স্ট্র থাকবে সেইটা থাকবে আমার মুখে, আর যেদিকে বেশি থাকবে সেটা থাকবে ওই কৌটোটার নিচ অবধি। আর ওই যেটা কৌটোটার নিচ অবধি যে স্ট্রটা, সেইটা দেয়া হবে বাচ্চার নাকে আর মুখে। এখানেও কিন্তু একটা খুব সুন্দর রিয়েলাইজেশন আছে। কি করে মনে রাখবে, আগে মুখে দেবে না আগে নাকে দেবে? কেউ বলতে পারবেন? এনি সাজেশন? উনি বলছেন নাকে, উনি বলছেন মুখে। কেন বলতে হবে? না, এইখানে এটাই বলে দিই যে আমাদের কাজ হচ্ছে যত সহজ করে মনে করানো। মনে রাখবেন যে দায় না, বিকজ এম কামস বিফোর এন। এম ফর মাউথ, এটা আমি মনে রাখার কথাটা বললাম। এবারে সায়েন্সটা বলি। সায়েন্সটা হচ্ছে গিয়ে, মুখে তো এইখানে বেশি কালেকশন হয়, নাক থেকে তো নিচের দিকে এইরকম এইদিকে ড্রেন করে, তাই না? আমাদের সর্দি লাগলে আমরা করে মাঝে মধ্যে নাক টেনে কি করি, আমরা মুখ দিয়ে ফেলি না? এইখানে কালেকশনটা বেশি হয় ফ্যারিংসের কাছে, গ্লটিসের কাছে। সেই জন্যে আগে মুখ থেকে আমরা বার করে নেব, তারপরে এই নাকে একটু দিলাম। দ্যাট উইল অলসো অ্যাক্ট অ্যাজ আ স্টিমুলি। তো যাই হোক, মুখে ফেলে পেটে ঢাকা বালিশ নল অবধি গেছে। আর 2টো জিনিস রয়েছে। কি রয়েছে? টোকা, ফোকা। বাচ্চা কাঁদছে না, হয়তো 1 কি 2% বাচ্চা। তখন আমরা কি করব? আগে কি হতো, সিনেমাতেও আমরা অনেক দেখেছি, বাচ্চা হচ্ছে, কাঁদছে না, এই হিরো বা যে হোক, মানে হিরোইন বা যাই হোক, তুলে ধরে পটাক পটাক হচ্ছে না? দ্যাট ইজ এগেইন কন্ট্রাইন্ডিকেটেড। এখন আর সেটা করা যাবে না। কেউ যদি 14-15 বছর বয়সে এটা প্রুভ করতে পারে যে আমি ওইটা করেছিলাম, আর আমার বাচ্চার আইকিউ বা ইকিউ কম হয়েছে, আমাদের দেশে কম হয় বা অত হয় না, আমেরিকাতে হতে পারে এটা, দ্যাট টিম ক্যান বি সুড। তার কারণ হচ্ছে গিয়ে, এটা আপনাদের জানতে হবে, ইট ইজ নট রকেট সায়েন্স। এই যে আমি ওপরে তুললাম, আমার এইখানটা তো তখন খুব মানে একদম তুলতুলে নরম, মাইক্রোফাইন হেমারেজেস, মারা যাবে না কেউ, বা একদম মানে যে কথা বলতে পারছে না ওসব কিছু হবে না, মাইক্রোফাইন হেমারেজেস, দ্যাট মাইট এফেক্ট দি ইন্টেলিজেন্স কোশ্চেন পরে। হ্যাঁ, তো ওটা করা যাবে না। তাহলে কি করা যাবে? ওই সেই বুড়ি মা যেটা করে দেখিয়ে দিয়েছিলেন সেই সাহেব, সরি
এইখানটায় নিয়ে ওপরে পিঠের এইখানটা একটু করলো, হলো না, অ্যাট দ্য মোস্ট কি করা যাবে, পায়ের তলায় টোকা। তাহলে কি হলো, মুছে ফেলে পেটে ঢাকা, বালিশ নল টোকা অবধি গেছি। এইবারে দেখা গেল 1000 জনের মধ্যে হয়তো 3টে কি 4টে বাচ্চা তাতেও কাঁদছে না, হতে তো পারে। তখন কি করবেন, শেষ হচ্ছে গিয়ে সিগারেট ফোকা নয়, মাউথ টু মাউথ রেসপিরেশন, একটা গজ দিয়ে। তারও একটা নিয়ম আছে, আমি যদি ফু করতে পারি একদম লাংস ফেটে যাবে তো বাচ্চার। মাত্র 50 ml কি 60 ml হচ্ছে গিয়ে তার, সেখানে 1 2 3 1 2 3 1 2 3 এই করলে দেখা গেল যে 1000-এর মধ্যে 1 2 জন বাদে প্রায় সব বাচ্চাই কেঁদে উঠবে। তাতেও যদি না হয় তখন তো হেলথ সেন্টার আছে, রেফারেল সেন্টার্স আছে, সেটা পরে। এইটুকু তো করা যায়। আমার আবদার বলুন, আমার প্রার্থনা বলুন, মাই সাবমিশন এইটুকু নিয়ে এই কথাটা আপনাদের ছড়িয়ে দেওয়া। আর আরেকটা কথা, এটা তো গেল চাইল্ড সার্ভাইভেলিটি, আর আমি সেফ মাদারহুডের কথা বলছিলাম, সেটাও একটু তো বলে নিতে হবে। আমার মনে হয় বেশ অনেকটাই সময় অতিবাহিত হয়েছে। আমরা এতদিন জানতাম বা ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে, তারপরে বিয়ের সে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, যে যেরকম ইয়ে করে। আমাদের মামনির মাসিক বন্ধ হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এটাই তো হতো, ডাক্তারবাবু হয়তো এক্সামিন করে, বা এখন তো সবাই আগেই ওই স্ট্রিপস দিয়ে ইমিউনোলজিক্যাল টেস্ট, ওটা বুঝে যায় যে আমি প্রেগনেন্ট হয়েছি কি না। কিন্তু এইটাও কিন্তু একটু এখন নিয়মটা বদলে গেছে। আমরা কি বলি, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং বলি না, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড হেলথ, তাই তো? হোয়াট ডু ইউ মিন বাই ফ্যামিলি প্ল্যানিং? মানে ফ্যামিলি প্ল্যানিং মানে কি, বাচ্চা কম রাখতে হবে, বেশি বাচ্চা হতে দেওয়া হবে না, তাই তো? তাই কি? ভালো করে ভাবুন। ইয়েস, প্ল্যান করা মানে হচ্ছে আমি কখন বাচ্চা নেব সেটা তো আমি আগের থেকে প্ল্যান করে রাখবো যে আমি 2 বছর পরে নেব। না হলে প্ল্যান কি হলো, ও এসে গেছে তারপরে ডাক্তারের কাছে গেলাম। আমরা ট্রাই করছি, কারুর হচ্ছে, কারুর হচ্ছে না, কারুর একটু দেরি করে হচ্ছে। কেননা ফিকান্ডিটি বা ফিকান্ডিসিটি বলে একটা কথা আছে, সবার ফার্টিলিটি এক হয় না, কিন্তু ইট ভেরিজ। তার একটা ম্যাপ আছে ইন ডিফারেন্ট এথনিক গ্রুপস, মানে ডিফারেন্ট অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে কিন্তু সেটা আলাদা। তো যাই হোক, রাইস ইটিং নেশনসে যেরকম ভীষণ বেশি ফার্টিলিটি রেট, যে কারণে খালি ভাববেন না যে চায়নার, ইন্ডিয়া বা সাউথ ইস্ট এশিয়া এত কেন পপুলেশন, তার কিন্তু কিছু প্রাকৃতিক কারণও আছে, তার সাথে সাথে অন্য কারণ আছে, আর্থসামাজিক এইসব রয়েছে, সেগুলো কিন্তু এটাও একটা রয়েছে। তো যাই হোক, আমি তাহলে প্ল্যান করব কি করে? আমাকে তো একটা টাইম ফ্রেম করতে হবে। ধরুন আমি আমার 2 ছেলে, তাদের মানে বড়জনের তো বিয়ের সময় হয়েছে, আমি যদি বিয়ে দিই, তাদের তো একটা প্ল্যান থাকবে যে আমি বাবা 2 বছরের মধ্যে বাচ্চা নেব কি 3 বছরের মধ্যে। এইবারে যে এই যে বাচ্চা নেওয়া, এই ডিসিশন আমরা কজনে জানি? আজকে গিয়ে ধান নিয়ে গিয়ে, বর্ষাকাল তো জাস্ট গেল বা এখনো চলছে বলতে পারেন, আমরা কি ছড়িয়ে দিলাম, ধান হয়ে গেল? ধান রোয়ার আগে আমরা কি করি? মাটিটাকে তৈরি করি, সেটার একটা স্পেসিফিক নাম আছে, বীজতলা।
প্রথমে সেখানে ধানকে ফেলে মানে মাটিটাকে তৈরি করে ঠিক ঠিক ছাই টাই দিয়ে অনেক রকম, আমি যেহেতু গ্রামে যাই আমি এগুলো দেখেছি, আমার ইন্টারেস্ট লাগে, আপনারা অনেকেই জানেন। তো সেই মানে মাটিটাকে আগে তৈরি করতে হবে। কাজে কাজে এই যে ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে এটাও রয়েছে যে আমি আগে তৈরি করব, কাকে তৈরি করব না মায়ের শরীরকে তৈরি করব, তারপরে আমি সেখানে গাছ লাগাতে অ্যাটেম্প্ট করব। হবে কি হবে না সেটা তো পরের কথা, প্রকৃতি মায়ের কথা, ভগবানের কথা। তাহলে আমরা এখন বলি না ফলিক অ্যাসিড দেওয়া হয় প্রথমে গেলেই, এই কাজটা কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সেলিং আগেই করে নিতে হবে। অর্থাৎ সেই জমিকে গাছ লাগাবার পরে কি আমরা খালি তৈরি করি বা সার দিই, তার আগের থেকেই তো দিই বীজতলা তৈরি করার জন্যে। এই প্রি কনসেপশনাল কাউন্সেলিং, তাতে আগের থেকে জমি তৈরি করে রাখলে আমাদের মামনির, তাহলে কিন্তু তাতে ভালো ফসল হবে। প্রথম কথা হচ্ছে ভালো জার্মিনেশন হওয়ার চান্স, এবং সেই ফসল একদম পুরোপুরি রাইপ হওয়া অবধি তার এক্সপেকটেশন অনেক বেশি। এইটা করতে হবে, এবং তারপরে অ্যাটেম্প্ট করো, বাচ্চা এলো। প্রথম 3 মাস আমরা প্রেগনেন্সিকে 3টে ত্রৈমাসিক দশায় ভাগ করি, ফার্স্ট ট্রিমেস্টার, সেকেন্ড ট্রিমেস্টার অ্যান্ড থার্ড ট্রিমেস্টার। প্রথম ত্রৈমাসিক দশায় একমাত্র ওই ফলিক অ্যাসিড আর ভিটামিন দেওয়া হতো, কিন্তু এখনকার আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে আমি আগের থেকেই বডিকে তৈরি করে দিয়েছি, লোড করে দিয়েছি, আমরা প্রথম 3 মাসে কিছু দেব না, যা স্টোর আছে তার থেকেই চলবে। করোনার সময় আমরা করিনি 5 দিনের 1 সপ্তাহের বাজারটা একবারে করে নিয়ে রেখে দেওয়া, করেছি তো, যাতে বারবার না বেরোতে হয়। তো ঠিক সেই রকম করে কিন্তু এই দ্যাট ইজ ফ্যামিলি প্ল্যানিং। তাতে দেখা গেছে কনসেপশন রেট অনেক ভালো হয়, বাচ্চার যে সার্ভাইভেলিটি সেটা বাড়ে, ভালো ওজনের বাচ্চা হয়, এবং ওই যে চাইল্ড সার্ভাইভেলের একটা কথা আমি বলেছিলাম যে হাইপোথার্মিয়া, সেকেন্ড হচ্ছে গিয়ে শত্রু বাচ্চাদের হচ্ছে, আমরা ক্রিকেট খেলতে তো খুব ভালোবাসি, লেগ বিফোর উইকেট, ছোট করে কি বলি আমরা, LBW, লো বার্থ ওয়েট। অর্থাৎ এইভাবে ওই লো বার্থ ওয়েট হলেও কিন্তু সেটা চাইল্ড মর্টালিটির, নিওনেটাল মর্টালিটির একটা খুব বড় অংশ। আর একটা হচ্ছে গিয়ে লো বার্থ ওয়েট 2 রকমভাবে হতে পারে। একটা হচ্ছে ঠিক সময়ে হলো কিন্তু তার ওজন কম, আর একটা হচ্ছে যা সময় 10 মাস 10 দিন থাকার কথা, ±280 ডেজ আর কি, 280 ডেজ ±10, তার আগে হয়ে গেছে বাচ্চাটা, জল ভেঙে গেছে কি পেটে ব্যথা উঠেছে, আগে আগে হয়ে গেল, তাতে লো বার্থ ওয়েট হতে পারে। তখনও সে পুরোটা ওজন মানে বিয়ে করতে পারেনি। তো যাই হোক, এই সব কন্ডিশন হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাতে কি হয়, বাচ্চার সার্ভাইভেলিটিটা বাড়ে। অ্যাট দ্য সেম টাইম বাচ্চা হতে গিয়ে আপনাদের কারোর ধারণা আছে, বছরে আমরা ম্যাটার্নাল মর্টালিটি বলে একটা কথা আছে, MMR, মামস মিজলস রুবেলা নয়, MMR, আমাদের এই যে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ডেভেলপিং কান্ট্রিজ বছরে প্রায় 4.5 থেকে 5 লক্ষ মাকে আমরা হারাই। এইবারে 1.43 বিলিয়নে হয়তো এই ফিগারটা খুব বেশি নয়, কিন্তু আমার বাড়িতে একজন যদি চলে যায় কীরকম লাগে আমার, সেইটা ভাবতে হবে আপনাকে।
যে এতজন যাচ্ছে আমার বাড়িতে যাবে না তো? এটা তো আমাকে ভাবতে হবে। এবং এই কথাটাই, এবং এই যে বললাম না, বড় বড় আমরা অনেক বড় বড় অবস্টেট্রিশিয়ান আছে, গাইনোকোলজিস্টরা আছে, সব আছে, আমি বুঝলাম অনেক অনেক টেকনিকস আছে, সব ঠিক আছে, কিন্তু যেটা আমরা পারি এইগুলো কিন্তু আমরা পারি। কি পারবেন না বাড়িতে? অন্তত আমার যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, আমি তো আমার ভাইয়ের কি আমার ছেলেদের কি তাদের জন্য এটা করতে পারি তো। আর একটা জিনিস হচ্ছে কি না, গ্রামের দিকে ওই এসেনশিয়াল নিউবর্ন কেয়ারের মধ্যেই এটা আছে, আমরা বাংলায় তর্জমা করে বলি যে লাল সবুজ সাদা খাবে গাদা গাদা। তাহলে মনে রাখাটাও খুব আমরা মনে করে নিই, লাল সাদা খাবে, তার মানে কি এক গাদা করে খেয়ে নেবে? কিচ্ছু দরকার নেই। একটু মানে ভাতের ফ্যান দেয় কি দেয় না তার নেই ঠিক, তাদের একটা মিল যার যা জুটছে, যার যা জুটবে, গ্রামে, প্রত্যন্ত গ্রামে কোদাল কুপিয়ে এসে কোনো রকম করে পোয়াতি অবস্থাতেও এইরকম আমি মানে বহু দেখেছি বা আজও দেখছি। কালকেই আমি গ্রামে যাব, একটা খেপুত বলে একটা গ্রামে যাব, সেখানেও আশেপাশে এই অনেককেই দেখেছি যে এইরকম দেখলে তো বোঝা যায় গ্রামের যারা কাজ করে মহিলারা তো খুব বেশি স্থূল হয় না, রোগাই হয়, তাতে প্রেগনেন্ট হলে না তাদের আরও বেশি বোঝা যায়। তো তাদেরকে নিয়ে আমি সেই পাগলা ডাক্তার আইসে মানে এ তো আবার মুশকিল করবে, তাদেরকে নিয়ে এসে কেন পাঠিয়েছো? প্রথমে বাবা বাচ্চা, তারপরে নরমের পর কি হয় গরম, হ্যাঁ একটু করলে টললে, তারপরে যখন খোঁজ টোজ নেয়, গ্রামে তো টেলিগ্রাফ বা ইমেলের থেকেও বেশি ইয়ে করে, কে জেনে যায়, ওরা আমাদের থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি জেনে যায়। এই কিছু বলিস না, এ আবার সব পুলিশ টুলিশ নিয়ে আসবে, মানে জানে যে আমাদের সাথে অনেক সব মানে পুলিশ টুলিশ ওই এসডিওরা সব এসডিপিওরা থাকে তো, মানে আমি কিন্তু পুলিশ নই, কিন্তু জানে যে এর সাথে সাথে অনেক আসে, ওই যখন ভিজিট হয় ডিএম এডিএম ওরা ওদের সাথে তো সব থাকে। তো আস্তে আস্তে করে যখন নরমে হলো না তখন গরম করতে হয়। তো যাই হোক, সেইটা একটা মিল যার যে বাড়িতে আছে, যে বাড়িতে জানেন তো এখনও একটা খুব গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে গিয়ে কি, গেঁড়ি, শামুক। হ্যাঁ, আমাদের বাচ্চাদের দিলে না খেয়ে দুদিন না খেয়ে উঠে যাবে, তাও খাবে না, কিন্তু মানে ওদের ওখানে আমি আপনাদের একটা গল্প বলি। পাঁশকুড়া স্টেশনে ঠিক 7টা বেজে গেলে পরে, তখনও তো এত ঝলমলে হয়নি, একটা গেঁড়ির বাজার বসতো, আমার নিজের চোখে দেখা। সেই বস্তা বস্তা গেঁড়ি নিয়ে আসছে, সেখানে ট্রেডিং হচ্ছে, মানে বিভিন্ন রকমের গেঁড়ি। তা আমি সেই মানে মানে স্টেশনের একটু বাইরের দিকটা আর কি, আলো নেই বেশি, এটা মানে কীরকম কত রকমের যে গেঁড়ি শামুক গুগলি হয়, হ্যাঁ মানে অদ্ভুত, আমি নিজেই জানতাম না। তো যাই হোক, যার যার যেটা খাদ্যাভ্যাস সেইটাই একটা বেশি করে মিল দিলেই আমি সন্তুষ্ট, আমার মানে আহামরির কিচ্ছু দরকার নেই। এই কি মমস চয়েস, ফাদার্স চয়েস, হ্যান চয়েস, তা ওসব কিচ্ছু দরকার নেই। আমাদের বাড়িতেই ডাল ভাত ভাজা, যে খায় সে রাজা, সেই ডাল ভাত ভাজাই একটা মিল এক্সট্রা। কেন এক্সট্রা? সেই মাকে, কেননা তাকে তো এখন আরেকটা প্যাসেঞ্জারের জন্য খাবার ইয়ে করতে হচ্ছে, তাতেই দেখা যাবে এই ম্যাটার্নাল মর্টালিটি রেট কিন্তু অনেক কমে যাবে। আমি আহামরি এটা কি করা যায়? এইটুকু তো করা যায়। আমি অন্যান্য যেগুলো আমাদের হাতে নেই আমি সেগুলো ছেড়ে দিন, ধরুন যে কিছু করা যাবে না, এইটুকু তো করা যায়। এটা তো আমি পারি, এটা তো আপনি পারেন। এবং একটা জিনিস জানবেন যে এই প্রি কনসেপশনাল কাউন্সেলিং, আমি পিজি হাসপাতালে
লেগে থেকে আমার একটু সময়টা বেশি লেগে গেল, 17 বছর লেগেছে এই প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ের একটা। আমাদের গাইনোকোলজিতে না অনেক স্পেশাল ক্লিনিকস হয়, যেরকম আজকাল জানেন যে ইনফার্টিলিটি ইজ আ ভেরি বিগ প্রবলেম, বিশেষ করে শহরাঞ্চলে। তো ইনফার্টিলিটি ক্লিনিক হয়, একটা হরমোনাল ক্লিনিক হয়, অনেকেরই পিসিওডি বা পিসিওএস আছে, পলিসিস্টিক ওভারিজ থাকে, হ্যাঁ, বেশ টিভি দেখছে আর ইন্টারনেট দেখছে আর খেয়ে যাচ্ছে, হ্যাঁ, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন, তো মানে তাদের জন্য একটা ওই রকম হরমোনাল স্পেশাল ক্লিনিকস, এগুলো একটা ডিপার্টমেন্টের আন্ডারে থাকে। তো সেটা চালু করতে 17 বছর লেগে গেল। ঠিক আছে, যে জস্মিন দেশে যার আচার। আর এইটুকুনি আমি আপনাকে আমার মানে কথার প্রায় শেষের দিকে এসে গেছি, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1948 সালের 7ই এপ্রিল স্থাপনা হয়। সেই জন্যে প্রতি বছর 1950 সাল থেকে আমরা 7ই এপ্রিল একটা স্পেশাল দিন বলে উদযাপন করি। কারোর কোনো ধারণা আছে হোয়াট ডে ইট ইজ? প্লিজ বলুন। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ ডে। হ্যাঁ, তো এই মানে তাতে আমরা বেশ কিছু কিছু স্লোগান থাকে, আমরা কিছু কিছু মানে প্রতিশ্রুতি এগুলো আমরা গ্রহণ করি, যেগুলো সারা পৃথিবী জুড়ে আমরা কিন্তু মানে প্রণয়ন করে থাকি। আমরা ওই বড় বড় কারা কী করলো না করলো আমি সেসবের দিকে যাচ্ছি না। সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের আমাদের পড়াতে হয় একটা, জানেন তো, ডেফিনেশন বললে একটা দাড়ি কমা বাদ দেওয়া যায় না, কি ডাক্তারবাবু, তাই তো? না হলে কিন্তু বলতে হয় বাবা 6 মাস পরে ঘুরে আয়, এই রকম। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে স্বাস্থ্যের ডেফিনেশন হচ্ছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, পরে যোগ হয়েছে অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি দি অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ আমি যদি তার বাংলা তর্জমা করি সেটা এইরকম দাঁড়ায়, সুস্বাস্থ্য শুধুমাত্র অসুখ না থাকাকে বোঝায় না, তার সাথে থাকতে হবে সুস্থ মন এবং সামাজিক ও আধ্যাত্মিক সুচেতনার ভারসাম্য। এই সমাজে কিন্তু সবথেকে বেশি আজকাল আমরা যেটা দেখি, একটু ভারসাম্যের কি অভাব দেখা যাচ্ছে? হ্যাঁ, তো সেই ভারসাম্য যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু রেট অফ কনসেপশন বেড়ে যাবে। যত গণ্ডগোল হয়, প্রিম্যাচিওর ডেলিভারি বা ইম্যাচিউরিটি, সেগুলো কমে যাবে এবং প্রত্যেকটা মায়ের কোল অসময়ে খালি হবে না। এটা কিন্তু এই ভারসাম্যের জন্যে, এভরিথিং লাইজ হিয়ার। এবং শেষ আমি করব একটা অদ্ভুত জিনিস দিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা পারি সেটা হচ্ছে গিয়ে যে একটি মা, সে একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো, মা তাকে বাচ্চাকে জন্ম দিল, তারপরে কিন্তু এটা আপনারা নিশ্চয়ই পারেন, বিশ্বাস করুন, 1 দিন কি 2 দিন কম খেলো বাচ্চা, বুকের দুধ, ছাঁচি দুধ পেল না, সাথে সাথে মানে লোকজন মানে একদম দাঁড়িয়ে রয়েছে তাদের, মানে আপনারা মানে ইন ডিসগাইজ, এই মানে বুকের দুধ দিয়ে দাও, এই সরি কৌটোর দুধ দিয়ে দাও, বাচ্চা খাচ্ছে না, ডিহাইড্রেটেড হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, হেন হয়ে যাবে, তেন হয়ে যাবে, ঘ্যানোর 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 করতে থাকে। দে আর অল, তাদের কিন্তু একটা আলটেরিয়ার মোটিভ আছে। I have been fighting this for the last 2 decades. আমার নিজের 2 বাচ্চার কারুকে আমি 1 চামচ বুকের এই কৌটোর দুধ দিইনি। এইটা কিন্তু আপনাদের এই প্লেজটা আজকে নিয়ে যেতে হবে।
কাম হোয়াট মে। এমন তো হতে পারে যে সত্যি সত্যি দুধ হয় না, এমন তো হতে পারে। আপনি কি জানেন যে ল্যাকটেট, সেটাকে দুধ যাদের না হয় তার একটা মানে ডাক্তারি পরিভাষা আছে। কি সেটা? ল্যাকটেশনাল ফেলিয়ার। সেটা 10,000 লোকের মধ্যে একজন। দ্যাট ইজ আমার কথা না, কিন্তু আজকাল তো বোতাম টিপলেই সব কিছু বেরিয়ে আসে। আপনারা নিজে গিয়ে দেখে নেবেন, তারপরে অ্যাকসেপ্ট করবেন যে ওই ডাক্তারটা কি বললো কি না বললো, ঠিক বলেছে কি ভুল বলেছে। কাজেই প্রকৃত যেখানে দুধ হচ্ছে না, ইট ইজ মাচ মোর মেন্টাল দ্যান ফিজিক্যাল। এবং বিশ্বাস করুন, এই বাচ্চাকে মায়ের বুকের দুধ দিলে সেই বাচ্চা, এবং সেইখানে আবার আর একটা ওই পদ্য আছে, মায়ে ছায়ে গায়ে গায়ে, মনে থাকবে। আরেকবার শুনি, মায়ে ছায়ে গায়ে গায়ে। আমরা শুনেছি না ক্যাঙ্গারু তার মানে পাউচের মধ্যে বাচ্চাকে রেখে অনেক দিন ধরে বড় করে। তো ঠিক আমরাও সেটা করতে পারি। ওই মায়ে ছায়ে গায়ে গায়ে করলে যে বাচ্চা ভালো খাবে, বাচ্চা মায়ের গা নিয়ে স্তন নিয়ে খেলা করবে, মায়েরও ভালো হবে, যে মায়ের যে রক্তক্ষরণ হয় সেটাও কমে যাবে, ইনক্লুডিং ওই যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল তখন থেকে তার কিন্তু ইউটেরাস একদম নারকেলের মতন এঁটে থাকবে। পোস্টপার্টাম হ্যামারেজ অনেক কমে যাবে। মানে সেই জায়গায় কিন্তু পোস্টপার্টাম হ্যামারেজ কমে যাওয়াতে মৃত্যু অনেক কমে যাবে। এইগুলো কিন্তু আমরা করতে পারি। এবং সবথেকে বড় হচ্ছে গিয়ে যে মানে ব্রেস্ট ফেড বেবি ভুগবে কম, ইনফেকশন হবে কম, বুদ্ধি বাড়বে বেশি, অর্থাৎ আইকিউ যে শুধু ভালো হবে তা নয়, তার সাথে সাথে কেউ বলতে পারেন আর একটা কিউ বাড়বে। ইয়েস, মেন্টাল হেলথ, ইকিউ, ইয়েস। শুধু আইকিউ দিলে কিন্তু সমাজে আমরা প্রতিষ্ঠিত হতে পারি না। ইট ইজ অলসো ইমোশনাল কোশেন্ট। এই ইমোশনাল কোশেন্ট যদি ভালো হয়, আমাদের সামাজিক ভারসাম্য ফিরে আসবে, রক্ষা হবে, এবং আমাদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি সেগুলো কমবে। এগুলো কিন্তু আমরা পারি ফিজিক্যালি। একটা 20 বছরের আমি, আপনারা তো রবিন হুডের কথা শুনেছেন, মানে সে কোন জায়গার, শেরউড ফরেস্টটা কোন এরিয়াতে ছিল? নটিংহ্যাম। আমি সেইখানেই পড়াশোনা করেছি আর কি। তো সেইখানে ওরা একটা 20 বছরের একটা স্টাডি করে দেখেছে যে ব্রেস্ট ফেড বেবিজ, তাদের যে আইকিউ ইকিউ বাড়লো শুধু তাই নয়, তারা দেখা যাচ্ছে যে বাবা মাকে অনেক দিন অবধি সাপোর্ট করছে, অহেতুক ছেড়ে চলে যাচ্ছে না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সেটা কি আমরা চাই? সেটা আমরা চাই না। আপনি পারেন, আমরা পারি। আমরা দুজনে একসাথে হাত ধরলে কিন্তু সেটা পারি। আমি অফ অল দ্য মানে ক্রুয়েলটিজ অ্যান্ড অল দ্য ব্যাড থিংস অফ লাইফ, এই সরকারি হাসপাতালে একটা জিনিস কিন্তু আমি প্রত্যেক দিন আমি দেখি, সেটাতে আমি খুব নিজে কি বলবো, আমি খুব আশাবাদী। সেটা হচ্ছে এখনও আমি গতকালকেও দেখেছি, বুঝতে পারছেন তো পিজি হাসপাতালে কি ভিড়, আর সেখানে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে কারা যায়? আমাদের মতন বেশি লোকরা যায় না, যারা অনেক জায়গায় পারে না যেতে তারাই তো যায়। সেখানেও কিন্তু দেখি যে দিদাকে, দাদুকে বা ঠাকুমাকে বা তাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে। হয়তো পায়নি, ট্রলি পায়নি বা হুইল চেয়ার পায়নি। হ্যাঁ, এটাতে আপনি হয়তো বলবেন যে দ্য গ্লাস ইজ হাফ এমটি, আমি কিন্তু দেখি দ্য গ্লাস ইজ হাফ ফুল। তার কারণ এখনও কিন্তু মনুষ্যত্ব রয়েছে। আমি ওইটা দেখে, এত অভাবের মধ্যেও কিন্তু
অ্যান্ড আমার মনে হয়েছিল যে এই বার্তাটা কিন্তু আপনাদের দেওয়ার কথা। আর কিছু পারুন না পারুন, হাসপাতালের সামনে দেখবেন এখনও পৃথিবীর বেশিরভাগটাই কিন্তু ভালো রয়েছে, এবং আমরা পারি যে যেটুকুনি অতটা ভালো নেই সেটাকে কিন্তু আবার আমরা আগের দিনের মতন ফিরিয়ে নিয়ে যেতে পারি। তবেই তো আমাদের আগামী প্রজন্মকে, নবজাতকের কাছে আমরা যাতে আরও রঙিন করে তুলতে পারি, এটাই হবে আমাদের সার্থকতা। সেই আবার গুরুদেব ছাড়া তো আমাদের উপায় নেই। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। ভয় নেই, আমি পুরো কবিতাটা বলবো না, আমি শেষের দিকে চলে যাই। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যারাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আজকে যেটা একটি কণা আপনি দেবেন, মনে রাখবেন সেটা কিন্তু স্বর্ণ হয়েই আমাদের কাছে ফিরে আসবে। আমি শেষ করব আর একজন মনীষীর অল্প একটা কথা দিয়ে। In this world, there's room for everyone, and the good earth is rich and can provide for everyone. The way of life can be free and beautiful, but we have lost the way. Greed has poisoned men's souls, has barricaded the world with hate, has goose-stepped us into misery and bloodshed. We have developed speed, but we have shut ourselves in. Machinery that gives abundance has left us in want. We think too much, but feel too little. More than machinery, we need humanity. More than cleverness, we need kindness and gentleness. Without these qualities, life will be violent and all will be lost. The aeroplane and the radio have brought us closer together. The very nature of these inventions cries out for the goodness in men, cries out for universal brotherhood, for the unity of us all. Even now my voice is reaching millions throughout the world. Millions of despairing men, women and little children, victims of a system that makes men torture and imprison innocent people. To those who can hear me, I say, do not despair. The misery that is now upon us is but the passing of greed, the bitterness of men who fear the way of human progress. আমরা, আপনারা, আমরা সবাই হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে এইটাকে কিন্তু ভালো করে আমরা আগের দিনে নিয়ে যেতে পারি। গুরুদেবের সেই কথা, হেমর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমার একটাই বিনীত অনুরোধ, এতক্ষণ আমার এইসব বকবকানি আপনারা সহ্য করেছেন। আমার এই অনুরোধ হচ্ছে গিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ি ফিরে গিয়ে অন্তত ইচ ওয়ান টিচ ওয়ান, যার যে মত হোক না কেন, যত মত তত পথ, যে যেরকমভাবে পারবেন। আমার এতগুলো কথার মধ্যে কারুর তো অন্তত একটা লাইন ভালো লেগে থাকতে পারে, আমি ধরে নিলাম 99% ভালো লাগেনি। আপনি আপনার মতন করে সেইটা কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে, এই আমার অনুরোধ। আমাকে এতক্ষণ সহ্য করার জন্যে আপনাদের প্রণাম জানাই, এবং তার সাথে প্রণাম জানাই এই যে কর্মকাণ্ডের ওপরে যিনি আছেন, যত মত তত পথ, এবং যিনি বলে গেছিলেন যে দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী তোমার ভাই, সেইটা কিন্তু খালি কথায় বললে হবে না,
সেই দামাল সন্ন্যাসীর কথায় গিয়ে ফুটবল খেলার পরেও কিন্তু জীবে সেবা করতে হবে। শুধু মনে করবেন না ডাক্তাররা সেবা করছে, আপনিও করতে পারেন। আপনিও কিন্তু আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারেন। এই অনুরোধ রেখে আপনাদের সবার সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি।